এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। বেটা আরাম তো বুঝিস না, এই জন্যই দেশে আসছি যেন মানুষ হইতে পারস। যা লুঙ্গি পরে আয়, জয় সাহায্য করবে। ভাইজান, আমরা সবাই মিলে একটা লুঙ্গি পরা ছবি তুলতে চাই। সবার কাছে কালো শার্ট আছে না? সবাই মাথা ছাকালো। জামশেদ পুনরায় বলল, ওকে, সবাই কালো শার্টের সাথে সাদা লুঙ্গি পরে আসো। রুষা ইর্তিজারের কানের কাছে এসে বলল, আপনি লুঙ্গি পরেন না প্লিজ, জীবনেও পরতে দেখি নাই, মান সম্মান থাকবে না। ইর্তিজা মুচকি হেসে উঠে গেল। ড্রয়িং রুমে শুধু মহিলারা বসে আছে। জনা নাক ছিটকে বলল, ছি, লুঙ্গি এটা কোন কালচারের মধ্যে পড়ে? নীলা আর ফারিয়া একে অন্যের দিকে ফিরে বিরক্ত। ফারিয়া তো দাঁত খিচে বলি ফেলল, মেজ ভাবি, আপনার বাপ দাদা মনে হয় জন্ম থেকেই সিডনিতে ছিল, তাই না? লুঙ্গি কখনো পরেইনি ওনারা। জনা স্যাত করে উঠে কিছু বলবে, এরই মাঝে মনিহার বিবি থমকে উঠল। এই চুপ করো তোমরা। মেজো বউ, তুমি কথা বেশি কইও না। তোমার নারী লক্ষণ সবই আমাকে মুখস্থ। তোমার আব্বাই তো তোমার বিয়ার দিনও একটা রোহিঙ্গা সোহিঙ্গা লুঙ্গি পিন্দিয়া আইছিল লাল পাঞ্জাবির লগে। আমার আত্মীয় স্বজন জিগাইছিল এই লোক কেডা এমন চাকমকা কাপড় পিন্দিয়া আইছে। এখন তুমি কইতাছ লুঙ্গি? সি, নিজের খুঁটি ভুইলা যাও কেন? খুঁটি ভুলবা না। অহংকার পাপ, অহংকার শুধু আল্লাহর জন্য, বুঝছো? জর্নার থোতা মুখ বোতা হয়ে গিয়েছে। এই শাশুড়িটা একদম অসহ্যকর, জ্ঞানী দেয় সারাক্ষণ। এর মধ্যে লুঙ্গি পরে জসিম সাহেব, জামশেদ, জামাল এবং সায়েম চলে আসছে। সবাইকে লুঙ্গিতে অন্যরকম সুন্দর লাগছিল। রুষা তো মুখ ফুসকে পুলিয়ে ফেলল। আল্লাহ আল্লাহ, কি সুন্দর লাগছে সবাইকে। লুঙ্গি তো আজকে থেকে সব পুরুষের পরা উচিত। আব্বু, চাচু, মামা, আপনাদের খুব সুন্দর লাগছে। ইউ আর লুকিং সো হ্যান্ডসাম। সকলেই সুন্দর হাসি উপহার দিল। এরপর নাফিজ আসলো। লুঙ্গি একবার এদিক টানছে তো আরেকবার উল্টো দিক টানছে। ওর অবস্থা দেখে সকলে হাসছে। ইর্তিজা পেছন থেকেই বলে উঠল, এভাবে টানাটানি করলে সবার সামনে মান সম্মান খোয়াবি। এটা লুঙ্গি একটা গেরোতে টিকে আছে, তো সাহেবি প্যান্ট না যে বেল্ট দিয়ে আটকানো, টানলে খুলবে না। রুষা ইর্তিজার দিকে তাকাতেই মনে হলো হার্টবিট মিস হলো। কি সুন্দর লুঙ্গি পরে হেঁটে আসছে। এরই মধ্যে তাইবকে লুঙ্গি পরা অবস্থায় কোলে নিয়েছে। সাদা লুঙ্গি আর পরনে কালো শার্ট, হাতে কোনোই অবধি গোটানো, বুকের কাছে দুটো বোতাম খোলা, বক্ষলম পরিদৃষ্ট। অসভ্য বেহাইয়া চোখকে সংযত করতে চেষ্টা করে পারছে না। সহসা সায়েম বলে উঠল, কীর্তি, তুই এত সুন্দর লুঙ্গি কিভাবে পরলি? পুরো ভাঁজ ভাঁজ হয়ে আছে। কখনো তো ওভাবে লুঙ্গি পরতে দেখিনি। নীলা হেসে বলল, ইর্তি আমার শ্বশুর আব্বা থেকে লুঙ্গি পরা শিখেছে। ওর মা তো এত সুন্দর লুঙ্গি ওদের বংশের কেউ পরতে পারে না। ও গুছিয়ে লুঙ্গি পরতে পারে। লুঙ্গি পরাও একটা শিল্প, তোর দুলাভাইও পারে না। নাইসা মুগ্ধ চোখে তাকিয়ে বলে, পুরো তামিল মুভির হিরোদের মতো লাগছে আপনাকে। রুষার চোখ গেল নাইসার দিকে। কেমন জানি হিংসে হলো। নাইসার সাথে চোখাচোখি হতে চোখ বড় করে ফেলল। এতেই নাইসা চোখ ফিরিয়ে নিল। ইর্তি সোফার এক কোনায় বসে পড়ল। মামা, ক্যামেরা রেডি থাকলে 2 ক্লিক করে ছুটি দাও। সারাদিন অনেক ধকল গিয়েছে, একটু শুভ। সায়েম ক্যামেরা ইশরাকে বুঝিয়ে দিল। সবে পজিশন নিল। নাইসা নাফিসকে বলে উঠল, ভাইয়া, আন্ডারওয়্যার পরেছিস তো? না হয় সব শেষ হয়ে যাবে। আমি কি পাগল নাকি? এই লুঙ্গিতে কোনো ভরসা নাই। বাড়ির মেয়েরা হেসে উঠল। জামশেদ বলে উঠল, নাফিসের কথা বাদ দে, আমাদেরও সেম অবস্থা। সবাই আলাদা প্রোটেকশন নিয়েই লুঙ্গি পরেছে। সায়েম তো পুরো 3 কোয়ার্টারের প্যান্ট পরেছে। নাফিস আচমকা ইর্তিজাকে বলে উঠল, ভাই, তোর হেব্বি সাহস। না হলে তুই কিভাবে? চুপ, সামনে। ইশরা কয়েকটা পারিবারিক লুঙ্গি পরিহিত পুরুষ মানুষের ছবি তোলো। নাফিস ছবি তুলে শেষে
লুঙ্গি খুলে ফেলল। ভেতরে 3/4 প্যান্ট থাকতে অসুবিধা হয়নি। রুষা পানি খেতে টেবিলে আসতে ইর্তিজা রান্নাঘরে গেল। রান্নাঘরে পানির বোতল নিয়ে আসলো। পানি পড়তে গেলে রুষা প্রশ্ন করল, নাফিস ভাইকে থামিয়ে দিলেন কেন তখন? ইর্তিজা মুচকে হেসে চেয়ারে ঠেস দিয়ে দাঁড়িয়ে বলে, বলুন আপনার স্বামীকে কেমন লাগছে লুঙ্গিতে? মাশাআল্লাহ, অনেক সুন্দর। আমার প্রশ্নের উত্তর পাইনি কিন্তু। ইর্তিজা কানের কাছে এসে ফিসফিস করে বলল, ওরা যে লুঙ্গি পরার আগে প্রোটেকশন হিসেবে 3/4 প্যান্ট আন্ডারওয়্যার পরেছে, আপনার স্বামী সেটা লাগেনি। আপনার স্বামী এসব ছাড়াই লুঙ্গি পরতে পারদর্শী। নাফিস এটা বলতেই চেয়েছিল। এনিওয়েজ, রুমে আসুন। রুষা হা হয়ে যাওয়া মুখ দুহাতে দিয়ে ঢোক দিয়ে নিল। এতটা লজ্জা পেয়ে যাবে আশা করেনি। এখন মনে হচ্ছে লজ্জায় আর ইর্তিজার সামনেই যাবে না। কি এক বিশ্রী অবস্থা! এই ছেলে এত বেহায়া কেন? নীলা এসে তাড়া দিল রুমে যেতে। রুষা রুমে ঢুকতে দেখতে পেল নাইসা রুমে ঢুকছে। রুষা পেছনে আছে, খেয়াল করেনি। ইর্তি সামনে দাঁড়িয়ে বলল, জয় ভাই। ইর্তিজা তখন পূর্বের পোশাকে আছে, খাটের এক কোণে পায়ের উপর পাত তুলে বসে ফোন চালাচ্ছে। নাইসাকে দেখে মাথা তুলে বলল, কিছু বলবে? শুনলাম আপনি নাকি রুষাকে ভালোবেসে বিয়ে করেছেন। আমাকে ভালোবাসলেন না কেন জয় ভাই? রুমের মধ্যে এই অবস্থা একটা মেয়ে এমন প্রশ্ন করলে যে কোনো ছেলে হতচকিত হবে, এটাই স্বাভাবিক। ইর্তিজার ক্ষেত্রেও ব্যতিক্রম হলো না। মুড খারাপ হয়ে গেল। পেছন থেকে রুষা উত্তর দিল, কারণ তোমার জয় ভাইয়ের মনে আমি ছিলাম বহু বছর ধরে। তুমি আসার চান্সই ছিল না। নাইসা চমকে উঠল রুষাকে দেখে। ইর্তিজার আগের নাই বসে আছে। রুষা পুনরায় বলল, এখন রাত নাইসা, রুমে যাও। বিবাহিত ভাইয়ের রুমে যখন তখন আসা অশোভনীয়। নাইসা বেরিয়ে গেল রুম থেকে। ইর্তিজার দিকে কটমট চোখে তাকাতে ইর্তিজা ফোন রেখে বলল, জেলাস? পোড়া গন্ধ পাচ্ছি বাতাসে। রুষা তখন ক্রোধ নিয়ে দাঁড়িয়ে। ইর্তিজা রুষাকে এড়িয়ে গিয়ে রুমের দরজা লাগিয়ে দিল। রুষা চক্ষু কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। গায়ের শার্টটা খুলে ওয়াশরুমে চলে গেল। হাত মুখ ধুয়ে বেরিয়ে আসলো। গলায় তাওয়াল আর পরনে সাদা লুঙ্গি। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মুখ মুছতে মুছতে বলল, আপনি তো কাল চলে যাবেন ম্যাডাম, কোনো কিছু লাগলে জানাবেন। চেয়েছিলাম এই মাসটা রেখে দিতে, কিন্তু পারলাম কই হিটলার শ্বশুরটার জন্য। হতাশ চাহনিতে রুষার দিকে তাকায়। কাল অন্ধকারে দেখতে পায়নি ইর্তিজার এই রূপ, কিন্তু আজ রুমে ঝকঝকে 1000 ওয়াটের টিউব লাইটে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের উদম লোমাবৃত বক্ষ দেখে, তাও আবার মানুষটা নিজের ব্যক্তিগত পুরুষ। রুষার শরীর লজ্জায় শিউরে উঠেছে। মুখের বাক্য হারিয়ে ফেলেছে। ইর্তিজা মেডিসিনের বক্স থেকে মেডিসিন নিয়ে রুষার দিকে তাকালো। চোখাচোখি হতে রুষার সম্বিত ফিরে পেল। ইর্তিজা একটু এগিয়ে আসতে দরজায় কড়া নাড়ল। ইর্তিজা বিরক্তির চসূচক শব্দ উচ্চারণ করে খাটে বসে রুষাকে বলল, শান্তি নেই, অসহ্য। দেখুন তো আবার কে? রুষা এগিয়ে দরজা খুলতেই দেখে ইশরা আর নাইসা দুজনে। রুষা কিছু বলার আগে নাইসা ভেতরে ঢুকে গেল। ইশরা অনুমতি নিল। খাটের উপর উন্মুক্ত শরীরে বসে থাকা ইর্তিজাকে দেখে নাইসা তবদা খেয়ে গেল। ইশরা নিজেও লজ্জা পেয়ে জিপায় কামড় দিল। ঘুরে গিয়ে রুষাকে ইশরা কানে হাত দিয়ে ঠোঁট নেড়ে বলল, সরি। ইর্তিজা নাইসার দিকে তাকিয়ে দেখে নাইসা বিভোরে ইর্তিজাকে দেখছে। মনে মনে প্রচন্ড রাগ নিয়ে রুষার দিকে তাকালো। বউ সামনে থাকতে অন্য কেউ এইভাবে তাকালে, অথচ মেয়েটা কিচ্ছু বলল না। রুট গলায় বলল, কিছু বলবে? নাইসা নিষ্পলক তাকিয়ে আছে। ইর্তিজা ধমকে উঠল, নাইসা কি হলো? শুনতে পাও না? কিছু কি বলতে এসেছো? নাইসা আমতা আমতা করে বলল, হ্যাঁ কি যেন, ও হ্যাঁ মনে পড়েছে, কাল আমাকে একটু শপিংয়ে নিয়ে যাবেন। আমার একটা বান্ধবীর বিয়ে, তাই কিছু শপিং করব। ইর্তিজা স্থির দৃষ্টিতে চেয়ে আছে। মাথা ঠান্ডা রেখে বলল, ইশরা রবি আঙ্কেলকে ফোন দিয়ে বলবি তোকে আর ওকে যেন শপিং এ নিয়ে যায়। আমি আপনার সাথে যাব। আমি মা, বোন এবং বউ ছাড়া কারোর সাথে শপিং এ যাই না। ক্লিয়ার? নাও গো, ইটস টাইম ফর বেড। গুড নাইট।
মুখের উপর এভাবে অপমান সহ্য করতে না পেরে বেরিয়ে যায় রুম থেকে রুষা। দরজা লাগিয়ে সামনে আসতে ইর্তিজা রেগে গিয়ে রুষার দুকাত ধরে ঝাঁকিয়ে পড়ল। ইর্তিজা, আপনার কি ঘটে বুদ্ধি নেই? এভাবে হাজবেন্ড উদম অবস্থায় বসে আছে আর আপনি বেডরুমে পার্সোনাল টাইমে যে কাউকে অ্যালাউ করলেন? অ্যাট লিস্ট শুড গিভ মি সাম হিন্টস দ্যাট ইসরা অ্যান্ড নাইসা ওয়ান্ট টু কাম ইনসাইড। আমি নিজেই বুঝিনি, ব্যথা পাচ্ছি, হাত ছাড়ুন। রুষাকে ছেড়ে দিয়ে বারান্দায় চলে গেল। রুষাও কথা না বাড়িয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো। বড্ড রাগ হলো। ওর কি দোষ? ড্রেসিং টেবিলে বসে মাথা আছড়ে নিল। বারান্দায় দরজায় তাকিয়ে দেখল ইর্তিজা এখনো বারান্দায়। রুষা গুটি পায় বারান্দায় এসে দাঁড়ায় ইর্তিজার পাশে। ইর্তিজার এক নজর দেখেই বলল, ঘুমাতে যান। বারান্দায় বাতাসের তেজ অনেক বেশি। আকাশে বজ্রপাত হচ্ছে। মার্চ মাসে কখন কাঁপিয়ে বর্ষা। ইর্তিজা ডান হাত দিয়ে রুষার কাঁধ ধরে নিজের কাছে টেনে আনল। রুষা চমকে গিয়ে ইর্তিজার দিকে তাকালো। ইর্তিজা ও কি অস্তমিত। বাতাসে সোদা মাটির গন্ধ, গাছের পাতা উঠছে। খোলা বারান্দায় পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছে কপতিকে। ইর্তিজা এক টানে রুষাকে সামনে এনে দাঁড় করিয়ে দিল। রুষার পিঠ ঠেকেছে ইর্তিজার উদম বুকে। বুকের ধুকপুকানি কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। বৃষ্টির পানি এসে রুষার মুখ বুক ভিজিয়ে দিচ্ছে। গলা বেয়ে পানি পরে জামা ভিজিয়ে দিচ্ছে। রুষা নিজের দিকে তাকাতে মনে পড়ল ড্রেসিং টেবিলে মাথা আঁচড়ানোর সময় খাটের উপর ওনারা ফেলে এসেছিল। ইর্তিজার হাত রুষার জামা ভেদ করে নির্মিত কোমর আঁকড়ে ধরেছে। পুরুষালী পারফিউমের একটা কড়া সুগ্রান বেশি আসছে মানুষটার শরীর থেকে। গলায় আদরে স্পর্শ পেয়ে নিজের মধ্যে কেমন ঘোর জাগানো অনুভূতি উপলব্ধি করল। চুপচুপ বৃষ্টি ভিজিয়ে দিয়েছে অনেক পানি দুজনকে। ইর্তিজা রুষাকে কোলে তুলে নিল। বারান্দায় দরজা পা দিয়ে ঠেলে রুষাকে শুইয়ে দিল খাটে। সুইচে হাত দিয়ে বাতি নিভিয়ে রুষার পাশে শুয়ে ঘোর লাগানো আকুল স্বরে আকুল কঞ্চে বলল, আজ রাতটা আমার নামে লিখে দিন লক্ষ্মীটি প্লিজ। রুষা ইর্তিজার গলা জড়িয়ে ধরতে সম্মতি পেয়ে গেল ইর্তিজা। রুষা আজ লক্ষ্য করল শান্ত শিষ্ট ইর্তিজা, সবচেয়ে অধৈর্য অস্থির বেসামাল রূপ। ইর্তিজার সযত্নে আগলে রাখা ভালোবাসার গভীরতা এতটা জুড়ে ছিল তা ভাবনাতে ইর্তিজার কপাল ঠেকল রুষার কপালে। শ্বাস প্রশ্বাসের উচ্চ গতিতে ইর্তিজা বিভোর হয়ে বলে উঠল, আপনি আমার সবটা জুড়ে ঘিরে থাকা প্রিয় প্রার্থনা, প্রিয় প্রাপ্তি। রুকসার পুরোটাই আমার একান্ত সম্পদ রুকসার। রুষার চোখের কার্নিশ পেয়ে গড়িয়ে পড়ছে উষ্ণ জল। সেখানটাতে তপ্ত অদর ছুঁয়ে দিচ্ছে এত বছরের প্রিয় ভালোবাসার প্রথম পুরুষ। চিকন নাকে টাকায় চুমু দিয়ে বলল, অনেক ভালোবাসি জান। রুষাও দাঁড়া গলায় বলল, আমিও ভালোবাসি। প্রকৃতি তার তাণ্ডব লীলা থামিয়ে দিয়েছে। বাতাসের সমিশ্র ঘ্রাণ ছড়িয়ে পড়ছে সারা কামরা জুড়ে। প্রিয় মানুষটার উন্মুক্ত বুকে জড়িয়ে ধরে নিজেকে সমর্পণ করে ভালোবাসায় রাঙিয়েছে আজ। ইর্তিজার অধৈর্য রূপটাই রুষাকে পরিপূর্ণতা দিয়েছে। এই অশান্ত অস্থির মানুষটা একমাত্র তার ভালোবাসার জন্য এতটা উতলা বেসামাল চঞ্চল হয়ে উঠেছিল ভেবে লজ্জায় লাল হয়ে গেল। পুনরায় মুখ লুকায় ইর্তিজার বুকে। এতক্ষণ নীরব শান্ত থাকা ইর্তিজা বলে উঠল, লোভ লাগিয়ে কাল যে চলে যাবেন থাকবো কি করে? পুষিয়ে দিয়ে যান। বিবাহিত পুরুষের জন্য সংযম শুধু দিনে, রাতে সব জায়েজ। বাড়ি ভর্তি মেহমান। রাবির মা, বোন, বোনজামাই এসেছে। বোনজামাই পলাশ যথেষ্ট ভদ্র এবং বুঝদার একজন মানুষ। জামাল সাহেবদের সাথে সব কাজে নিজেকে যুক্ত করে নিয়েছে। রুষার বাবার বাড়ি থেকে সবাই এসেছে। সবাই ইফতার ইর্তিজাদের বাসায় করেছে। আজই রাবির পরিবার এঙ্গেজমেন্ট সেরে ফেলতে চাচ্ছে। ইর্তিজা তাদের অ্যাপার্টমেন্টের ছাদে ইভেন্ট প্ল্যানার দিয়ে ব্যবস্থা করেছে। বড় ভাইয়ের সব রকম দায়িত্ব আজ পালন করেছে। সব বন্ধুদের দাওয়াত দিয়েছে। সবাই এখন বাসার ছাদে। সকাল থেকে সকলেই কাজে ব্যস্ত।
আজ সারাদিনে একবার রুষার সাথে দেখা হয়নি ইর্তিজার। ইর্তিজার রুমে ঢুকলে রুষাকে রুমে পাওয়া যায় না। ঘড়িতে রাত 9টা। সকলে এখন ছাদে উঠেছে। সব কাজ গুছিয়ে শেষ করে ছাদের এক কোণায় টেবিল ফ্যানের কাছে বসে আছে, হাতে একটা ফ্রুট ড্রিঙ্কস নিয়ে। গায়ে কালো টি শার্টটা ঘেমে গিয়েছে, নিচে গিয়ে চেঞ্জ করা উচিত ছিল বলেই ভাবছে। বন্ধুরা সকলে ইর্তিজাকে নিয়ে মজা করছে। ইতিমধ্যে সকলে জেনে গিয়েছে ইর্তিজা এবং রুষার বিয়ের কথা, কিন্তু সেই আনন্দ চাপা রেখেছে বড় কোনো ধমকের জন্য। ইর্তিজা নিজের এবং রাব্বি দুজনের মধ্যে একটা দেয়াল তুলে দিয়েছে। যত হেসে সব ম্যানেজ করুক না কেন, ইর্তিজা চাপা রাগ রাব্বির উপর থেকে সরেনি। প্রয়োজন ছাড়া কথাই বলছে না রাব্বির সাথে। পরিবারের সবার কাছে বিয়ের খবর লুকিয়ে সব ম্যানেজ করা চারটিখানি কথা নয়, যা ইর্তিজা নীরবে করে যাচ্ছে। বোন বা বন্ধু যেন কারো কাছে ছোট না হয়, তাই এই প্রচেষ্টা। রাগ করে সাইমের সাথে কথা বলা থেকে নিজেকে বিরত রাখছে। সাইব সামিরা এগিয়ে ইর্তিজাকে বলল, সামিরা কি রে, একা একা কি করছিস? ক্লান্ত লাগছে। সামিরা দুষ্টুমি করে বলল, আমাদের ভাবি কই? লুকিয়ে লুকিয়ে টেম্পো চালাও ডক্টর ইর্তিজা। ইর্তিজা মুচকে এসে মাথা নত করলো। বোঝাই যাচ্ছে লজ্জা পেয়েছে, মাথা তুলে বলল, কেন দেখা হয়নি ম্যাডামের সাথে? সামিরা, সাইফ, রাহিদ, সেমেন, রিমন এবং কাইফা সম সরি বলে উঠল। ও ম্যাডাম, নাইস অ্যাড্রেসিং। ইর্তিজা উঠে দাঁড়িয়ে বলল, সব সময় মজার মুডে থাকিস কেন? আমি তো এমনি বললাম। কাইফা দুষ্টু হাসি দিয়ে বলল, আমরা কি কিছু বলেছি নাকি? আমরাও এমনি বললাম। থাক তোরা, আমি চেঞ্জ করে আসি, অনুষ্ঠান তো শুরু হয়ে যাবে। ইর্তিজা নেমে আসলো ছাদ থেকে। নামতে নামতে ভাবছে, এখন যদি এই রুষাকে দেখতে পেত মনটা ভালো হয়ে যেত, কিন্তু এই মেয়ে তো দোষী। একে তো আজ খুঁজেই পাওয়া যাবে না মনে হয়। খুব ভোরে ইর্তিজা ওঠার আগেই হাওয়া হয়। ইর্তিজা ভাবতে ভাবতে ছাদ থেকে নেমে ওদের অ্যাপার্টমেন্টে চলে আসলো। জসিম সাহেবের এই ফ্ল্যাট কেনা ছেলে মেয়েদের জন্য। গ্রামের সুবিশাল অতীব প্রাকৃতিক পরিবেশ ছেড়ে আসার জন্য মন কখনোই সায় দিত না নীলার। কিন্তু সন্তান বড় হওয়ার সাথে সাথে বিজনেস বড় হলো, ভাইরা আলাদা হলো, তাই জসিম সাহেব নিজ থেকেই শহরে চলে এলেন। তাই তো এখন যে যার মতো ভালো আছে। ইর্তিজা ঈশার বয়স যখন 4, তখন তারা এই ফ্ল্যাটে আসে। কত ভালোবাসা স্মৃতি বিজড়িত এই ফ্ল্যাট। ইর্তিজা বাসায় ঢুকে সোজা নিজের বেডরুমে প্রবেশ করলো। খাটের উপর কালো হালকা আকাশি রঙা পাঞ্জাবি, সাদা পাজামা, টাইটানের একটা হাতঘড়ি আর শ্যানেলের পারফিউম রাখা। ইর্তিজা মৃদু হেসে ওয়াশরুমে চলে গেল চেঞ্জ করতে। মেয়েটার হলোটা কি, সারাদিনে একবারও সামনে আসেনি, অথচ আড়াল থেকে সব কাজ করে দিচ্ছে। ইর্তিজা রেডি হয়ে বাইরে বেরিয়ে আসে। নীলা দেখে গেল, ভেতর থেকে জানায় সবাই যেন উঠে যায়, ও একটু পরে আসছে। ইর্তিজা রুম থেকে বের হয়ে রুম লক করে দেয়। রুমে অনেক প্রয়োজনীয় জিনিস থাকে, বাড়ি ভর্তি গেস্ট। ব্যক্তিগত রুমে কারো প্রবেশ মোটেও পছন্দ নয়। ঈশার রুম থেকে চুরির আওয়াজ শোনা যাচ্ছে। ইর্তিজা ভাবলো সবাইকে উপরে যায়নি। নিজেই ঈশার রুমের দিকে উকি দিয়ে দেখলো ইর্তিজার ব্যক্তিগত ম্যাডাম তার শাড়ি কুচি ঠিক করছে। ইর্তিজা দরজায় কড়া নাড়ল। রুষা দরজার দিকে ফিরতে ইর্তিজাকে দেখে চমকে গেল। টেবিলের উপর ফোন আর চাবি রেখে সোজা রুষার পায়ের কাছে এক হাঁটুতে বসে কুচি ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ল। দুজনেই নীরব, কারো মুখে কোনো কথা নেই, শব্দ নেই। কুচি ঠিক করে রুষার দিকে চেয়ে দেখলো তার ওই কিনে দেওয়া একটা বেগুনি ল্যাভেন্ডার কাতান পড়েছে। ইর্তিজা একবার তাকিয়ে চোখ ফিরে নিল। রুষা সাধারণত হিজাব পরে, আজ চুলে গাজরা লাগিয়েছে। ইর্তিজা রুম থেকে বের হয়ে এক পাশে দাঁড়ালো রুষার জন্য। রুষা বেরিয়ে যেতে ঈশার রুম লক করে দিল। দুজনই বাকহীন ভাবে ছাদে উঠল। ছাদের দরজায় আসতে বন্ধুরা সমস্বরে চিৎকার করে উঠল। নীলা এবং সাজেদা এগিয়ে এসে ছেলে মেয়ে দুটিকে জড়িয়ে ধরল। সাজেদা দোয়া পড়ে ফুদিয়ে বলল, কারো নজর না লাগুক, মাশাআল্লাহ মায়েদেরও নজর লাগে, কি বলেন ভাবি? নীলাও সহমত, মাথা নেড়ে বললেন ভাবি, আল্লাহ হেফাজত করুন বাচ্চাদের।
ইর্তিজা স্টেজের পাশে চলে গেল, মূল অনুষ্ঠান শুরু করার অনুরোধ জানালো। সিমিন, কাইফা, সামিরা এসে রুষার সাথে দাঁড়ালো। সামিরা ধাক্কা দিয়ে বলল, তলে তলে টেম্পো চালিয়ে বিয়ে করে নিলি বেস্ট ফ্রেন্ডকে। পাজি মেয়ে, আমাদের কথা কি তোর মনে পড়লো না? আমরা কি বেশি খেতাম? চুপ থাক, আমি নিজেই খাইনি বিয়ের খানা। ওদিকে কি দেখছিস? সিমিনের প্রশ্নে রুষা ভাবুক ভঙ্গিতে বলল, আমাকে কি দেখতে খারাপ লাগছে? না, বেশ সুন্দর লাগছে, একটু বেশি সুন্দর লাগছে। তাহলে ইর্তি আমাকে কিছুই বললো না কেন? কাইফা ইর্তিজার দিকে তাকালো। দূর থেকে দেখা যাচ্ছে সবাই মিলে কথাবার্তা বলছে। কাইফা রুষার দিকে তাকিয়ে বলল, পরে বলবে, বেচারা কত ব্যস্ত। ঢং বন্ধ কর, চল ওইদিকে যাই। ইশটাকে মাশাআল্লাহ কি সুইট লাগছে। রাব্বি তো চোখই ফেরাতে পারবে না। সামিরা তাচ্ছিল্য নিয়েই হেসে বলল, রাব্বির দিকে তাকা। ইর্তিজার মতো এই ছাগলটা ইশরার দিকে একবারও তাকালো না। সিমিন খেপে বলল, ছেলেগুলোর হলো কি আজ? রাব্বি একটা ক্যাজুয়াল শেরওয়ানি পরে স্টেজের এক পাশে বসে আছে। ইশরাকে রাব্বির মা সাইদা জাহান রিং পরিয়ে দিয়েছে। তিনি হঠাৎ একটা ইচ্ছে পোষণ করলেন। মেয়ে রাইসা এবং মেয়ের জামাই পলাশের সাথে পরামর্শ করে ঠিক করলেন আজই রাব্বি ইশরার কাবিন করাবেন। জসিম সাহেব রাজি হতে চাইলেন না। একমাত্র মেয়ে, ধুমধাম করে বিয়ে দিবেন, তা না হয় তো তাড়াতাড়ি। ইর্তিজা বাবার কাছে গিয়ে বুঝিয়ে বলতে রাজি হয়ে গেল। খুব দ্রুত অল্প সময়ের মধ্যে কাজেও চলে আসলো। ইশরা এবং রাব্বি দুজনেই সাথে ইর্তিজার বেশ দূরত্ব বজায় রেখেছে। মাঝখানে একটা ওড়না, এক পাশে রাব্বি, অন্য পাশে ইশরা। কাজে বিয়ে পড়াচ্ছে। ইর্তিজা বেশ দূরেই আসলো। সামনে এই গুরুজনরা আছে, কয়েক হাত দূরত্বে এসে চুপচাপ দেখছে। থমথমে পরিবেশ, নিজের মনের ভাষা কাউকে বোঝাতেই দিচ্ছে না। না বলা কথাগুলো বলছে না। ইশরাকে কবুল বলতে বলে ইশরা চুপ করে আছে। ইশরা আশেপাশে তাকিয়ে ইর্তিজাকে খুঁজছে। এক পর্যায়ে বাবার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতেই বলল, আব্বু ভাই। জসিম সাহেব তাকিয়ে দেখে ইর্তিজা একটা দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। জসিম সাহেব ডাক দিতেই বলল, আব্বু সেরে ফেলো তোমরা, আমি গুরুত্বপূর্ণ কল অ্যাটেন্ড করছি। রাব্বিও দেখছে স্টেজ থেকে। তৎক্ষণাৎ রাব্বি স্টেজ থেকে নেমে গেল। সকলে ভীত সন্ত্রস্ত হয়ে গেল। রাব্বিকে ওর মা আটকাতে গেলেই হাত দেখিয়ে থামিয়ে দেয় রাব্বি। সোজা ইর্তিজার কাছে চলে আসে। বন্ধুরা এগিয়ে আসতে চাইলে ওদের নিষেধ করে। ইর্তিজার কাছে আসতে ইর্তিজা মুখোমুখি দাঁড়িয়ে পড়ল। অনেক বড় অন্যায় করে ফেলেছি, জানি ক্ষমা নেই, তবুও কি কাছে থেকে সাহস দেওয়া যায় না? আগেরবার আবেগের বশে করলো, এখন বুক কাঁপছে। বিশ্বাস করো, আমি তো শুধু ঈর্ষাকে নিজের নামে করছি না, তোর আঙ্কেলের কলিজা নিয়ে যাচ্ছি। আমার ভেতর কি হচ্ছে বুঝতে পারছিস? এতটুকু তো এই এতিমের জন্য করতেই পারিস ভাই। বাপ ভাই কেউ নেই আমার, সাহসই পাচ্ছি না। কাছে থেকে একটু সাহস দে প্লিজ ভাই। ইর্তিজার ভেতরটা নড়ে উঠল। শুকনো ঠোক গিলে একটা শব্দ উচ্চারণ করল, চল। রাব্বি এতি খুশি হয়ে জড়িয়ে ধরলো। দুজন পাশাপাশি হেঁটে এলো। ইশরার এক পাশে জসিম সাহেব, অন্য পাশে ইর্তিজা বসল। কবুল বলছে না দেখে জসিম সাহেব মেয়ের হাত ধরলেন, আর ইর্তিজা মাথায় স্নেহের পরশ বুলিয়ে পড়ল, পুতুল কবুল বল। আজ অনেক বছর পর ভাই পুতুল দেখল। ছলছল চোখে ভাইয়ের দিকে তাকে ঠোঁট আউড়ে কবুল বলল। ইশরার কবুল বলা শেষে ইর্তিজা রাব্বির পাশে গিয়ে বসলো। রাব্বি হাত ধরতে ওর শরীরের কাঁপুনি টের পাচ্ছে। সেটা নার্ভাস হয়ে যাচ্ছে। ইর্তিজা স্পষ্ট বুঝতে পারছে বাইরের দিকটা যতই শক্ত রাখুক, বন্ধুর ভেতরে সব খবর ইর্তিজা জানে। ইর্তিজা রাব্বির হাতে আলতো চাপ দিয়ে বলল, বলে ফেল, আমি তোকে ভরসা করি, তুই আমার পুতুলকে রানী বানিয়ে রাখবি। কি ছিল এতটুকু কথায়? রাব্বির মাথা নত করে তিন কবুল বলেই ফেললো দ্বিতীয়বারের মতন। সেদিন কাজী অফিস বলেছিল, কিন্তু তাতে ছিল ভয়, আশঙ্কা, আতঙ্ক। আজ কত প্রশান্তি, ভরসা। বন্ধুরা সায়েম সকলে এসে রাব্বির কাছে বসলো। রাব্বির চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অশ্র। সামনের পর্দা সরে গেল। গোলাপি রঙের জামদানি শাড়িতে নববধূকে দেখে রাব্বি আবেগী হয়ে পড়ে গেল। গত এক বছর কি পরিমাণ সামনে রেখেছিল নিজেকে শুধু সেই জানে। কতভাবে কষ্ট দিয়েছে ইশরাকে।
আজ থেকে ইশরা ওর। ইর্তিজা আজ হাত ছেড়ে দিল রাব্বির। সামনে ইশরা কাছে ইর্তিজা চড়ি থমকে পড়ল। পুতুল কাঁদছে, ওকে ধর, দায়িত্ব এখন থেকে নিতে শিখ। রাব্বি চমকে গিয়ে তাকালো। ইর্তিজা চোখ দিয়ে সায় দিল। রাব্বি সাহস পেয়ে ইশরার হাত দুটো ধরল। এতেই ইশরা পুরোপুরি গলে গেল। রাব্বি সকলের সামনে জড়িয়ে ধরে বুকে আগলে নিল। জসিম সাহেবের চোখে পানি। নীলা কাঁদছে, জরি কাঁদছে, কাঁদছে মনিহার বিবি ফারিহা, বংশের প্রথম বড় মেয়ে ছোট্ট ইশরা। অথচ সবার আহ্লাদি আদরের ধীরে ধীরে বড় হয়ে গেল বোকা শোকা ইশরা। আজ বিয়ে হয়ে গেল। ইশরা কান্না থেমে গেল। সকলেই মিষ্টি মুখ করছে। ইশরা ভাইকে খুঁজছে। রাব্বি ইশরা দুজনেই খোঁজার পর জানতে পারল ইর্তিজা বাসায় চলে গিয়েছে। রুষাও নিচে নেমে এলো ওদের সাথে। 11টা বেজে গিয়েছে। সকলে খেয়েই চলে যেতে চাইল। রুষা ইর্তিজার বন্ধুরা চলে গেল। বাকি রইল তাওহিদ সাহেবের পরিবার। জায়েদ রুকাইয়া আসেনি, শ্বশুর বাড়ি গিয়েছে। রুষার মামা একটু অসুস্থ হয়ে পড়েছেন তাই। ইশরা, রাব্বি, ইর্তিজা রুমে আসতেই দেখলো দরজা লক, নব ঘুরাতেই খুলে গেল। ইর্তিজা অন্ধকার করে বিছানায় শুয়ে আছে, কপালে হাত দিয়ে। ইশরা রাব্বির পাশে বসতে ইর্তিজা বুঝতে পারলো, উঠে বসলো। বেডসাইড টেবিলের পাশে ল্যাম্পশেড জ্বালিয়ে বলল, কিরে তোরা কিছু বলবি? ইশরা পুনরায় শব্দ করেই কেঁদে উঠল। ইর্তিজা থতমত খেয়ে বোনকে আঁকড়ে ধরলো বুকে। রাব্বির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে ওর? রাব্বি বিনতি গলায় বলল, দোস্ত মাফ করে দে, আমাদের কিচ্ছু ভালো লাগছে না, রাগ করে থাকিস না আর। কেন রাগ করে থাকবো? রাগ নেই, তোরা অযথাই ভাবছিস। যা রুমে যা, সেহরি খেতে উঠতে হবে। রাব্বি স্থির গলায় বলল, চলে যাব, আমি তোর সাথে দেখা করতে এলাম। কোথায় যাবি? বাসায়। দরকার নেই, আজ থেকে যা। আন্টি আপুও আজ থাকবে। না প্লিজ, আম্মুকে বলিস না, আম্মু রাগ করবে। ইশরাকে বুক থেকে উঠিয়ে বলল, আমি রেগে নেই পুতুল, যা ওকে নিয়ে রুমে, আমি দেখছি। আর তুই যাস না, আজ সকালে যাস। ইর্তিজা রাব্বি ইশরাকে নিয়ে রুম থেকে বের হতে দেখলো সবাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। রাব্বির মায়ের কাছে গিয়ে বলল, আন্টি থেকে যান আজকে। না বাবা, আজ না, আরেকদিন। তাহলে রাব্বি থাকুক। ভদ্রমহিলা কিছু ভেবে বলল যে, ঠিক আছে রাব্বি থাকো, আমার বৌমার যত্ন নিও, কাল যেও তুমি। রাব্বি সম্মতি জানিয়ে নীরবে দাঁড়িয়ে আছে। রাইসার হাজব্যান্ড পলাশ এবং সাইদা জাহান বেরিয়ে গেল। ওনারা বেরিয়ে যেতেই তাওহিদ সাহেব তাড়া দিল, মেয়েকে নিয়ে যাবে। জসিম সাহেব কিছু বলছেন না। রুষার হাতে ফোন নিয়ে একটা রুম থেকে বেরিয়ে এসে বলল, আব্বু চলো, আমি রেডি। ইর্তিজা রুষার দিকে এক পলক চেয়ে দেখলো, চোখ মুখ ফোলা। বুঝতে পেরেছে হয়তো চোখের জলে ভাসিয়েছে সব। একবারও ইর্তিজার দিকে তাকাচ্ছে না। জসিম সাহেব জিজ্ঞেস করলো, কি হলো আমার, চোখ মুখ এমন ফোলা কেন? বাবা মাথা ব্যথা করছে, বাসায় গিয়ে ঘুমাবো, ঠিক হয়ে যাবে। নীলা এগিয়ে এসে জড়িয়ে ধরলো। তাওহিদ সাহেবের দিকে তাকিয়ে বলল, ভাই মেয়েটাকে আর কটা দিন রেখে দিতে দিলেন না, আমার খুব কষ্ট হবে। আপনার কাছেই তো আসবে ভাবে, তার আগে থাকুক না হয় আর কিছুদিন আমার কাছে। নিজেদের মধ্যে কথা শেষ করে বেরিয়ে যেতে চাইলে সকলে। রুষা বাবাকে বলে আবার রুমে আসলো। ইর্তিজা পূর্বের মতো অন্ধকার করে শুয়ে আছে। রুষা চুপচাপ দাঁড়িয়ে আছে খাটের পাশে। ইর্তিজা শোয়া থাকা অবস্থায় বলল, কিছু বলবেন? রুষার নাক টানার আওয়াজ কানে আসছে। এখনো আগে সাজে আছে। হিচকি উঠে গিয়েছে। কাঁদতে কাঁদতে ভাঙা গলায় বলল, আপনি আজকে আমাকে কেন ইগনোর করেছেন? একবার তাকালেনও না কেন? নিশ্চুপ ইর্তিজা শব্দ উচ্চারণ করছে না। রুষার কান্নার গতি বেড়ে গেল। একবার নাইসা নক করেই গেল, ভাবি আপনাকে আঙ্কেল ডাকছে। ইর্তিজা গমগমে গলায় ভেতর থেকে উত্তর দিল, নাইসা যাও, বলো ও আসছে। রুষা ওয়াশরুমে ঢুকে চোখ মুখ ধুয়ে নিল। শাড়ি খসখসে আঁচল দিয়ে মুখ মুছে রুম থেকে বের হওয়ার জন্য উদ্যত হতে ইর্তিজা উঠে রুষাকে নিজের দিকে ঘুরিয়ে অধৈর্য পায়। তৎক্ষণাৎ আক্রমণে রুষা নির্বুদ্ধি হয়ে পড়ে। ইর্তিজাকে আঁকড়ে ধরে। এখনো রুষার দু চোখে পানি। বেশ কিছুক্ষণ পর ইর্তিজা ছেড়ে দিল। রুষা হাঁপিয়ে উঠেছে। রুষার দুগাল আঁচলে তুলে বলল,
সুস্থভাবে যাচ্ছেন, সুস্থ থাকবেন। দেখা করতে মন চাইলে জানাবেন। যেখানেই থাকি, যেভাবেই থাকি, নিজের জন্য বরাদ্দ করা সময়টুকু আপনার নামে করে দেব। চোখে যেন পানি না দেখি। আজকে ভয়ঙ্কর সুন্দর লাগছিল, চোখ ফেরাতে পারবো না বলে একবারই তাকিয়েছি। তার কপালে আদুরে পরশ দিয়ে বলল, যান, ভালো থাকবেন। আমি দরজা অবধি যাব না, আপনাকে বিদায় দিতে কষ্ট হবে। জাপড়ে ধরলো। ইর্তিজা মাথায় হাত বুলিয়ে বলল, ভালো থাকবেন।